আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। রাজধানীর বিজয়নগর এলাকা। অন্যান্য সাধারণ দিনের মতো রিকশায় চেপে নির্বাচনী প্রচারণার কাজে নেমেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। কোনো কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে অনুসরণ করতে থাকা একটি মোটরসাইকেল থেকে গুলি ছড়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম। এরপরের ঘটনাটি দেশের সবারই জানা। ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ 2025-এর 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। পুরো দেশে নেমে আসে শোকের কালো ছায়া। শরীফ ওসমান হাদি একটি নাম, একটি ইতিহাস, যার জন্য বাংলাদেশের কোটি মানুষের চোখে নোনা জল। এসব ঘটনার মধ্যে একটা খবর ছড়িয়ে পড়ে, আর সেটা হলো ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর শেখ। প্রশাসনের পক্ষ থেকেও আসে এমনই ইঙ্গিত। অপরাধের পর সীমান্ত দিয়ে অপরাধীর পালিয়ে যাবার পদ্ধতিটি বেশ পুরনো। 2024-এর জুলাই আন্দোলনের পর সীমান্ত দিয়ে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, বিনা ভিসায় সীমান্ত পার হয়ে ভারতে কিভাবে পালিয়ে যাচ্ছে অপরাধীরা? এই প্রক্রিয়ার সঙ্গে কারাই বা যুক্ত রয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি জেলার উপর নজর রাখতে শুরু করে টিম আন্ডারকভার। অনুসন্ধানী তথ্য বলছে, তিন দিকে ভারতের সীমান্ত থাকায় জেলাটিকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে অন্তত অর্ধশতাধিক মানব পাচারকারী সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটকে কেন্দ্র করে সক্রিয় সহস্র দালাল চক্র। শুধু তথ্যের উপর ভিত্তি করে নয়, চাক্ষুষ সত্যতা যাচাই করতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টিম আন্ডারকভার। শুরুতেই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী সোনা মসজিদ স্থলবন্দরে নজর রাখে অনুসন্ধানী দলের সদস্যরা। অনুসন্ধানী পথে হাঁটতে হাঁটতে এক কিশোরের কাছ থেকে জানতে চাওয়া হলো, এই বন্দর থেকে ভারতের দূরত্ব আসলে কত? আমাদের তুমি যেখানে বসে আছো এটা ইন্ডিয়া, আর আপনি যেখানে খালি আছেন এটা বাংলাদেশ। স্থলবন্দরে শ্রমিকের কাজ করে নাইম নামের এক কিশোর। মানব পাচারের বিষয়ে তথ্য পেতে নাইমের সঙ্গে সখ্যতা গড়ে তুলল টিমের ছদ্মবেশী সদস্য। কিন্তু তার কাছ থেকে পাওয়া গেল ভিন্ন অপরাধের তথ্য। কি মাদক আছে, মাল আছে, যে চকো আছে, তারপরে মদ, গাঞ্জা, এগুলো আছে, আর কিছু না। ফেন্সিটা ব্যান করে দিয়েছে ইন্ডিয়াতে, ফেন্সি নয়, গাড়িতে আনে না, ওই বর্ডার দিয়ে পার করে, ওগুলো পাওয়া যাবে এখানে। তুমি দেখেছো পার করতে? দিনের বেলায় তো পার করে, ওই যে বিএসএফ কে টাকা দিয়ে দিল, টাকা দিয়ে হাত করে নিল। ওই সামনে একটা গেট আছে ইন্ডিয়ার, গেট খুললেই মাল বাড়িয়ে যাবে বাবা। কিন্তু এসব মাদক কোথায় যাচ্ছে? ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে, এরপরে কই যায়? ঢাকা, সিলেট। অনুসন্ধানে নজর রাখতেই নাইমের কথার সত্যতা মিলল। সীমান্ত ফটকের আশপাশেই দেখতে পাওয়া গেল মাদকের আলামত। বোঝা গেল এই সীমান্ত দিয়ে মাদক পাচারের ঘটনাই বেশি, তাই ভিন্ন সীমান্তের দিকে নজর রাখা। গোমস্তাপুর উপজেলার বঙ্গাবাড়ি ইউনিয়নের নাসির বাজার গ্রাম। এই গ্রামটির বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে ভারতের সীমান্ত। অনুসন্ধানী তথ্য মতে এই গ্রামে বসবাস করে একাধিক মানব পাচারকারী সিন্ডিকেট। অলস দুপুর, তাই গ্রামের মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তোলার চেষ্টা। জনমানব শূন্য গ্রামের একটি দোকানে বসে থাকতে দেখা গেল শামীম আর রিপন নামের দুই যুবককে। পর্যটকের ছদ্মবেশে তাদের সঙ্গেই সখ্যতা গড়ে তোলার চেষ্টা চালালো টিম সদস্যরা। কথোপকথনের এক পর্যায়ে শামীমের কাছ থেকে জানতে চাওয়া হলো, এখানে মাদকের সহজলভ্যতা কেমন? চকো আর স্কাপ, ওই দুটার ভিতরে একটা দিন যে কোনো একটা আছে। এটা দুটো কত পড়বে? লিবে 15-16 পাইকারি। এটা বোঝা গেল সীমান্তবর্তী অঞ্চল হয় শামীম ও রিপন দুজনই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। কৌশলে তাদের চাহিদা অনুযায়ী টাকা দিতেই ছদ্মবেশী অনুসন্ধানী সদস্যদের হাতে শামীম তুলে দিল চকো বা স্কার্ফ নামক ভয়ঙ্কর মাদক। মাদক কেনা শেষে এবার একটু ঘনিষ্ঠতা গড়ে তোলার চেষ্টা। আস্থা অর্জনের পর শামীমের কাছে সীমান্ত দিয়ে একজন অপরাধীকে ভারতে পাচারের আগ্রহ প্রকাশ করে টিমের একজন সদস্য। আগ্রহ দেখাতেই বেরিয়ে আসে থলের বিড়াল। তাহলে ওটা কিভাবে কি যদি যাওয়া যায়? কথা কইতে হবে, আমাদের লোক দেখলে পারপুর করে না, মানে
ওদের সদি চলে এলেন, ধরেন সমস্যা নাই, ওরকম মনে করলেন। আপনাকে এই যে পৌঁছে দিয়ে চলে আসবে ওখানে, ধরেন মালদা যেটা একটা জেলা আছে না, তো মালদা জেলায় আপনার পেটে জেলায় শহর আপনি নিয়ে তো নো টেনশন, আপনার কোনো টেনশন নেই, ওরকম মনে হয়। এজন্য মেঘ না চাইতেই জল পাওয়ার মতো অবস্থা। বোঝা গেল শামীম ও রিপন শুধু মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়, জড়িত মানব পাচারেও। মামলা পর্যন্ত মানে আপনি যে জায়গা দিয়ে যাবেন ওই জায়গাটায় দিয়ে দিলে তারপর আপনি ফিল হয়ে যাবেন, না যাবেন ওরা ছেড়ে দেবে আপনাকে, আপনি যেতে যাবেন যাবেন আপনি চলে যাবেন। তখন ভারতে যাবার পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাইল টিম সদস্যরা, কিন্তু বিধি বাম, সন্ধ্যা নেমে যাওয়ায় সেদিনের মতো শেষ করতে হলো আলাপ। পরের দিন নির্ধারিত স্থানে আবার দেখা হবে জানিয়ে নেওয়া হলো বিদায়। ঠিক একদিন পর শামীমের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হলো নিউজ 24 টেলিভিশনের অনুসন্ধানী দলের সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে রহনপুর, এরপর সেখান থেকে ভাড়ায় চালিত একটি সিএনজি রিজার্ভ করে নাসিরবাজার গ্রামে হাজির হতেই শামীম আর রিপনের সাথে দেখা। সেখান থেকে গ্রামের একটি বিলে নিয়ে যাওয়া হলো টিম সদস্যদের। শামীমের কথায় বিনা ভিসায় ভারতে পাচারের কাজটি মূলত করে বাবু নামের আরেক যুবক। একটু অপেক্ষা করতে দেখা মিলল বাবুর। তার সঙ্গে আলাপচারিতায় বেরিয়ে এলো ভারতে পাচারের আত্মপাত্য। আপনার আইডি কার্ড লাগবে, এটা মাস্ট বি। অফিসে দেওয়ার পর মনে করেন যে আপনাকে খাল্লাস হিসেবে বাইর করবে, কাগজ অটো চলে আসবে, ট্রাক থানায় ম্যাডামে জাহান নামে চলে যান। বাবুর কথা একটা বিষয় স্পষ্ট, ভারতে পালিয়ে যেতে ইচ্ছুক ব্যক্তিকে পণ্য আমদানি ও রপ্তানির কাজে ব্যবহৃত বাংলাদেশি ট্রাকের হেল্পার বা খালাসি হিসেবে দেখানো হবে, কিন্তু এই পদ্ধতিতে ব্যয় হবে কত টাকা? ওর তো খরচপাতি মেলায় কত, প্রায় 8-10 লাখ টাকার ভিতরে খরচপাতি লেলবে। 8-10 লাখ আপনার এই বিএসএফকে দিবে, বিজিবিকে দিবে, আপনি সুন্দর করে রাস্তা পার হওয়ার মতন করে পার হয়ে চলে যাবেন, কেউ কিছু করবে না। ঝুঁকির বিষয়ে পাশ থেকে টিম সদস্যদের আশ্বস্ত করল রিপন। 5 আগস্টের পর সোনা মসজিদ স্থলবন্দর দিয়েই নাকি অনেককে একই পদ্ধতিতে ভারতে পাচার করা হয়েছে। হ্যাঁ, অনেক নেতা ওই এই সোনা মসজিদ বন্দর দিয়ে চলে গিয়ে আর কিছু। কথোপকথন শেষ না হতে মাদক নিয়ে হাজির হলো শামীম। বিল সংলগ্ন একটি ঘরের ভেতরে শুরু হলো আসর, আর সেই আসরে সঙ্গ দিয়ে বিশ্বাসকে আরও পাকাপোক্ত করে তুলল টিমের সদস্যরা। একদিকে আসর চলছে, অন্যদিকে রিজার্ভ করা সিএনজি চালকের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠল অপেক্ষারত টিমের আরেক সদস্য। সীমান্ত দিয়ে মানুষ পাচারের বিষয়টি উপস্থাপন করতেই বেরিয়ে আসলো আসল থলের বিড়াল। দেখা গেল মামলা খাইয়া লুকে বেড়ে বেড়াইছে, ও পার হতে পারছে না, কামলার পোশাকে আসবে, ও আমার সাথে যাবে, আমি জায়গাতে নিয়ে যাবো, একটা বাড়িতে আমি বসে রাখবো। এইদিকে না, ওই কোন বর্ডারে? সোনা মসজিদে ঢুকবো। সোনা মসজিদে? তাহলে বাড়িতে থাকবে, আমি লাইন ক্লিয়ার পাবো, বাস পারে চলে যাবে, ওপার থাকবে সাইকেলে গেলে চলে যাবে। ও যখনই কালে ফারাক্কা পার হয়ে যাবে তখন আর কোনো পুলিশ ওকে জিজ্ঞাসা করবে না। সাইফুল নামক সিএনজি চালকের দাবি সে নিজেও মানব পাচারের সঙ্গে জড়িত, কিন্তু সিএনজি চালক সাইফুলের আসল পরিচয় বা কি? আমি কায়েম করেছি না এবার 17-18 বছর, আমি 10-11 বছর জেলে ছিলাম। আচ্ছা, আমি এখান থেকে কত মাল লেগেছে এগুলো আমি নিজে বলতাম না। মেশিন আরে রিবেল হট 6 রাউন্ডের মাত্র কিনেছি ইন্ডিয়াটা 1800 টাকা, বিক্রি করেছি বাংলাদেশে 6,000-7,000 টাকা। আমি ফেন্সিং 25 টাকা ফেন্সিং কিনেছি, আর বাংলাদেশে না 80-90 টাকা। জেল কাটছিলেন কেন? জেল খাটি মারা কেস আসলে। প্রশ্ন হচ্ছে, মানুষের পাচারে কতটুকু সিদ্ধ হস্ত এই সাইফুল? কয়জনে পাঠাইছেন? 3 জন আছে। কত করে নিছেন? আমি একজনের কাছে 20,000 টাকা, একজনের কাছে 10,000 টাকা। সে কি আপনাদের এলাকার আওয়ামী লীগের? আমাদের এখানে একটা হচ্ছে রাজশাহী কাটাখালের, একটা হচ্ছে আপনার ইয়ার কি সারা মালুপাড়ার, কাটাখালটা হচ্ছে আসাদ। 3 জন আমাদের, 3 জনই আওয়ামী লীগের। বিস্তারিত আলাপের প্রলোভনে সাইফুলের সঙ্গে ফোন নম্বর আদান প্রদান করা হলো। এরই মধ্যে শেষ হলো মাদকের আসর। ইতোমধ্যে ভারত পাচারের বিষয়ে শামীমকে প্রক্রিয়া শুরু করতে বলল টিমের সদস্যরা।
জানানো হলো যিনি ভারত যাবেন তার অবস্থান এখন ঢাকায়। প্রক্রিয়া শুরু করলেই তিনি পৌঁছবেন চাঁপাই নবাবগঞ্জে। শামীমের কণ্ঠেও শোনা গেল আশ্বাসের বাণী। এবার একটা বিরতি নেয়ার পালা। বিরতির বিরহ শেষে আমরা দেখাবো বিনা ভিসায় ভারত যাবার পুরো প্রক্রিয়া। ততক্ষণ সঙ্গেই থাকুন। বিরতির বিরহ শেষে আবারও স্বাগতম। এবার অনুসন্ধানের আরো একটু গভীরে ঢোকার পালা। প্রিয় দর্শক, সিএনজি চালক সাইফুলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। মানুষ পাচারের গন্ধ পেয়ে ছদ্মবেশী টিম সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ শুরু করে সাইফুল। সেখানে জানালেন কোন বর্ডার দিয়ে পাচার করা হবে মানুষ। নগাঁওয়ায় সাপা রাত্রে যেতে হবে, 7 জন মানুষ যাবে, 7 জন। এটা যাবে সম্ভবত রবিবারে, দালাল থাকবে, ওরা যাবে একবার সরাসরি চেন্নাই। বর্ডার পার হবে, বিএসএফ কে টাকা দেওয়া থাকবে, লাইন ক্লিয়ার করা থাকবে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে যারা পাচার করবেন তাদের সঙ্গে দেখা করতে যেতে হবে পার্শ্ববর্তী একটি জেলায়। ওনার আদম দালাল। নাম কি? ওনার ওই সাকির। এখন প্রশ্ন হলো এই পাচারের আসল ব্যয় কত? ওই ধরেন যা দেওয়া হলো 80-90 হেলে যাবে টোটাল। এভাবে নিরাপদ হবে, এই পাশে কোনো সমস্যা নাই। সাইফুলের কণ্ঠে নিরাপত্তার আশ্বাস শুনে সিদ্ধান্ত নেওয়া হলো মূল পাচারকারী অর্থাৎ শাকেরের সঙ্গে দেখা করতে হলে যেতে হবে রাজশাহীর গোদাগাড়ি। পরের দিন নির্ধারিত সময়ে দেখা মিলল সাইফুলের। আর জায়গার নাম কি কথা নেবে? সাগুয়ার গুন্ডি। এরপর সিএনজিতে করেই টিম সদস্যরা ছুটে চলল গোদাগাড়ির উদ্দেশ্যে। আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে সাগুয়ান ঘুন্টি নামক এক গ্রামে পৌঁছল টিমের সদস্যরা। একটু খুঁজতেই একটা চায়ের দোকানেই পাওয়া গেল শাকিরকে। দোকানের পাশেই দাঁড়িয়ে শুরু হলো কথোপকথন। একটু পর তার সঙ্গে যুক্ত হলো আরেক মানব পাচারকারী ইকবাল। এইটাই আপনার বাড়ি? না, এটা আমার বাড়ি না, এটা হচ্ছে টাকার বাড়ি। ইকবালের কথাই উঠে এলো পুরো পাচার প্রক্রিয়ার আদ্যোপান্ত। তার কাছ থেকে জানা গেল 5 আগস্টের পর কারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে ভারতে। রাজশাহীর সামনে সাহেব বাজার ঘাট আছে একটা, এই ঘাট দিয়ে পার হয়ে যাবে। একসাথে 15 জন পার হয়ে যাবে, মানে যে 5 আগস্টের পর। এই পারের থেকে যাওয়ার সিস্টেম থেকে পরে আপনার যে যাবে আপনার ওকে সাথে করে লইব, ও আগে যাবে, পিছনে যাবে। আমাদের এটা বর্ডার ধরলেন একের উপরে এক ছিল। কলকাতায় তো টাইম লাগবে। কবে লোক নিয়ে আসবো কিংবা কেমনি? লোক আছে কোথায় আপনার ভাই? ঢাকায়। আচ্ছা শুনেন, আপনার হইলে পরে কনফার্ম আপনাকে দিয়ে দিবেন, আপনি লোক নিয়ে চলে আসবেন। ওই যে লোকের মারফতে পাঠাবো, ওই যদি 10 টাকা লাগে তো আমাকে বিশেষ করে আমাকে ওই 10 টাকাই বলবে। মানব পাচারকারীদের সঙ্গে মোটামুটি পাকা কথা সেরে ফেলল টিম আন্ডার কভার। পরের দিন সাইফুলের হাতে টাকা দিলেই শুরু হবে প্রক্রিয়া। এমন আশ্বাসেই শেষ হলো আলাপচারিতা। কথায় আছে অপেক্ষার পালা সহজে শেষ হয় না। পরের দিন পুরো 24 ঘন্টা পর আগাম টাকা নিতেই চাঁপাইনবাবগঞ্জ জেলা কোর্ট চত্বরে হাজির সাইফুল। যথারীতি সময়ে হাজির হলো টিম আন্ডার কভার। এবার ক্যামেরার সামনে সাইফুলকে মুখোমুখি করার পালা। টিম আন্ডার কভারের সদস্যদের আসল পরিচয় পেয়ে হতবাক বনে যান সাইফুল। শুরুতেই মানব পাচার কোনো অপরাধী না এমন মত তার। আপনার যে অপরাধটা করছেন এটা আপনার কাছে খুব সাধারণ মনে হচ্ছে? আপনাকে হেল্প করছি আমি। বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ আপনি জানেন না? জানি, কিন্তু জানা সত্ত্বেও এখন মানুষ একটা যখন আসারে চাহে, ওকে আসারে দিতে হয়। একটা মানুষ যদি ভিক্ষুক আসে বাড়িতে খাইতে, ওকে লাথি মারে পেটে দেবেন না, যেটা ভাত দিবেন। আচ্ছা আসেন, দোকানে আসেন। না, দোকানে আসতে হবে না, এখানেই আপনি বলেন, এখান থেকে আপনাকে বিদায় দিচ্ছি। কোনো উপায়ন্তর না পেয়ে আশপাশে থাকা স্থানীয় বাসিন্দাদের কাছে বিচার নিয়ে গেল সাইফুল। কিন্তু আসল সত্য প্রকাশের পর উল্টো বিপাকে পড়ে যায় সে। পৃথিবীতে এত মানুষ থাকলে তোমার পিছে কেন লাগবে? অপরাধ জগতে তুমি ঠিকানা কিভাবে দিলা বল? ভবিষ্যতে করবেন না করবেন না? এটা রাজি শিক্ষা পেলাম, আর জীবনে যাবো না পথে আমি। সারা জীবন তোবা ওই মসজিদের সামনে এই অপরাধ করবেন না। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে দাঁড়িয়ে বিনা ভিসায় ভারত যাবার বিষয়টি আর শুধু অনুমান নয়, অনুসন্ধানে প্রমাণিত। সীমান্ত কাটাতার শুধু দুই দেশের ভৌগোলিক রেখা নয়, বরং এটা হয়ে উঠেছে অপরাধীদের অদৃশ্য দরজা। যে পথে পাচার হচ্ছে মাদক, সেই একই পথে পালাচ্ছে খুনি, সন্ত্রাসী, রাজনৈতিক অপরাধীরা। এসব সীমান্তকে পুরোপুরি নিরাপদ করতে বিজিবির সংকট কোথায়? যেখানে শুধুমাত্র একটা গ্রুপ এখানে জড়িত থাকে না,
সেখানে ক্রিমিনাল থাকে, পলিটিশিয়ানস থাকে, ল এনফোর্সমেন্টের একটা গ্রুপ সেখানে জড়িত থাকে। সো এটা যদি আমরা বন্ধ করতে চাই, সবার একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটা বন্ধ করা সম্ভব। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীর পালানোর খবর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা চেইনের অংশ, একটা সংগঠিত নেটওয়ার্কের ফল, যা দিনের পর দিন রাষ্ট্রের চোখের সামনে বেড়ে উঠেছে। প্রশ্ন উঠতেই পারে, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার গল্পের শেষ কোথায়? তারা যে পার হয়ে গেছে এতেই তো বোঝা যাচ্ছে যে অন্তত এই ব্যাপারে সুরক্ষিত নয়। অপরাধ করে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের তো অলরেডি চুক্তি আছে, সেইটাকে কার্যকর করার অবশ্য আমাদের, সেটা সরকারের দায়িত্ব।